আপনার সীমানা ঠিক থাকবে, পতাকা ঠিক থাকবে, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে, কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে, রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে। বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল, ইতিহাস বিশ্লেষকদেরকে আমি বিশ্লেষণ করতে বলবো। একটা কারণ ছিল এই 1965 সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল, পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল। তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে, বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ভারত তখন এই চিন্তা করলো, দিস ইজ দ্য প্রপার টাইম। 65 সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি, এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই 65 পরাজয়ের গ্লানির প্রতিশোধ নিতে হবে। এই মুক্তিযুদ্ধ বাঙালি যে জেগেছে, এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি, দেশটাকে আমি পাকিস্তানিদের হাত থেকে আলাদা করে দিতে পারি, তাহলে আমার দেশের অর্থনীতি, রাজনীতি, শিল্প, কল কারখানা, সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপরে চাপিয়ে দিয়ে আমার একটি করদ রাজ্য, একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি। সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছিল। 54টা নদীর বাঁধ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি, সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য 53টি বছর, সেই ফারাক্কাবাদের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে, বৃষ্টির মৌসুমে বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। এটি কি কোনো বন্ধুত্বের পরিচয়? সীমান্তে আমার সেনাবাহিনীকে হত্যা করা হচ্ছে। বারবার যারা বাংলাদেশের শাসন ক্ষমতা এসেছেন, ভারতীয় আধিপত্যবাদের দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন রেখেছে, পার্লামেন্টে নেয়নি। এইসব চুক্তির মধ্য দিয়ে আমাদের শিল্প, অর্থনীতি, বাণিজ্যকে তারা সেই দেশের কাছে বিকিয়ে দিয়েছে। আগের যুগের ধারণা ছিল কি, এক এক রাজা বাদশারা তার পাশের ভূখণ্ড, পাশের রাজ্য দখল করত, লর্ড বহর অস্ত্র শস্ত্র নিয়ে অভিযান চালিয়ে এক এক রাজ্যের পর রাজ্য ধ্বংস করত, সেই রাজ্য জয় করে তারা রাজা হয়ে যেত। এটা ছিল এক ধরনের আধিপত্যবাদ। কিন্তু এই আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে। তারা ভূখণ্ড দখল করবে না, সৈন্য সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না, তারা তাদের রাজধানীতেই বসে থাকবে। আপনার সীমানা ঠিক থাকবে, পতাকা ঠিক থাকবে, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে, কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে, রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে। দ্যাট ইজ অল কাইন্ড অফ আধিপত্যবাদ। এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ, নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে। আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না, পতাকা ঠিক আছে, জাতীয় সঙ্গীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তির ঢেকুর তুলি না। আলহামদুলিল্লাহ, আমরা তো স্বাধীন আছি। কিরকম স্বাধীন 53 বছরে দেখেন না? ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারে, উনি যা বলবেন তাই হবে। পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত, রিমোট ওখানে। অর্থনীতি, ব্যবসা, আমার রাস্তাঘাট, আমার বন্দর ব্যবহার, আমার রেল ট্রানজিট, সড়ক ট্রানজিট, আমার পানি, আমার বর্ডার কিনিং, সব কিছু তারা কন্ট্রোল করবে। এটাই হচ্ছে আধিপত্যবাদের আধুনিক যুগের নিয়ন্ত্রণ। মুক্তিযুদ্ধের সময় বহু সুদূর প্রসারী পরিকল্পনা করে এই আধিপত্যবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পঙ্গু বানিয়ে, প্রতিবন্ধী বানিয়ে, চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় কুর্নিশ দিয়ে চলতে পারি, এই পঙ্গু তারাই করলো কিনা, এটা আজকে জাতিকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি। দেশের জন্য প্রাণ দেওয়া সেই শহীদ বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের রক্তাক্ত রণাঙ্গনে লড়াই দিয়ে যারা পরিবার পরিজন, স্ত্রী সন্তান ফেলে জীবনের দিয়ে যুদ্ধ করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের, শহীদ কৃতি জাতির সেরা সন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহর কাছে তাদের এই আত্মত্যাগের জন্য মাগফিরাত এবং পুরস্কার কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।